সুকীর্তি চল না আজ পার্লার যাই, অনেক দিন হয়ে গেছে ফেসিয়াল করায়নি। দেখ না আমার চেহারাটা কেমন হয়ে গেছে। তারপরে আজ রাত পার্টিতেও যাওয়ার আছে, তো ভাবছি সেখান থেকেই রেডি হয়ে যাই। এইসব ছাড়, এত তো দেখতে ভালো, তবেও কে জানো কেন মুখে এক্সপেরিমেন্ট করতে থাকিস। চল, কিন্তু বেশিক্ষণ লাগাবি না, ওখানে আমাকে অ্যাসাইনমেন্ট করার আছে। তারপরে তারা পাশের একটা বিউটি পার্লারে চলে যায়। হ্যাঁ ম্যাডাম বলুন, আপনার কি সার্ভিস চাই? আমার ডিপ ফেশিয়াল চাই, যাতে আমার চেহারা ভালো হয়ে যাক, তারপরে একটা ভালো মেকওভার ডিনার পার্টির জন্যে। ম্যাডাম আপনি এখানেই ওয়েট করুন। অঞ্জলি নেহাকে নিয়ে ট্রিটমেন্ট রুমে যায়। ম্যাম চোখ বন্ধ করে নিন। নেহা চেয়ারে রিল্যাক্স হয়ে বসে। হঠাৎ করে অঞ্জলি ডাইনিতে পরিণত হয়। আজ তো আমি একে তৈরি করব আমার মতন স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে। তারপরে ডাইনি একটা আটার ডিব্বার মধ্যে থেকে আটা বার করে আর তাতে জল মিশিয়ে ক্রিম টেক্সচার বানিয়ে দেয়। তারপরে ডাইনি সে ট্রিটমেন্ট নেহার মুখে করতে শুরু করে। ম্যাডাম চোখ খুলবেন না, না হলে অসুবিধা হবে। আজ রাতে দেখবেন আপনারই জাকজমক থাকবে পার্টিতে। নেহা নিজের চোখ বন্ধ রাখে, কিন্তু এখন সে এই ফেশিয়ালে অন্যরকম ফিল করে। আরে কোন ক্রিম ইউজ করছো তুমি? চামড়াটা টান পড়ছে। আরে এটা বিদেশি ক্রিম, কাল এনেছি স্পেশাল অর্ডারে। এটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য লাগাই আমি। ডাইনি সেই আটার গোলা দিয়ে নেহার মুখ রগড়ায়, তারপর কাপড় দিয়ে পরিষ্কার করে দেয়। ম্যাডাম ফেশিয়াল তো হয়ে গেল, সেটাও পুরো স্পেশাল। এখন শুধু এতে মেকআপ করার আছে। আপনি এমন করে আরামে চোখ বন্ধ করে বসে থাকুন। নেহার মনে হয় অঞ্জলি কত পরিশ্রম করে ট্রিটমেন্ট দিচ্ছে। সে কিছু না বুঝে সুঝে চোখ বন্ধ করে চেয়ারে বসে থাকে। আরে আমি সুন্দর দেখাবো তো রাতে, সবাই আমার দিকেই দেখবে তো। দেখো আমার কিন্তু সব থেকে সুন্দর দেখানোর আছে। তোমার যা ইচ্ছে তাই মেকআপ করো, কিন্তু রাত্রে পার্টিতে সবার চোখ যেন আমার উপরেই থাকে। একদম ম্যাডাম, রাত্রে পার্টিতে সবাই আপনাকেই দেখবে। ওরা আজ অব্দি আপনার মতন কাউকে দেখতে থাকবে না। আপনি শুধু আরাম করে বসে থাকুন, যা করার আমাকে করতে দিন। ডাইনি নেহার মেকআপ করতে থাকে। সে তার চোখে লাল কালো রং লাগিয়ে আর কাজল দিয়ে বড় বড় চোখের জল বানিয়ে দেয়। কালো লিপস্টিক লাগিয়ে দেয় তাকে। মুখে ভয়াবহ মেকআপের পরে ডাইনি নেহার চুলের ফেভিকল দিয়ে চুল আঁচড়িয়ে আর তার চুলে জট পাকিয়ে দেয়। বেচারি নেহা ভালো দেখানোর ইচ্ছায় আরামে তার উপরে বিশ্বাস করে বসে থাকে, এইটা না ভেবে যে এমন ভয়াবহ জিনিস তার সঙ্গে হতে পারে। আর কতক্ষণ লাগবে? আমাকে আর কত বসতে হবে? আমি ভালো দেখাচ্ছি তো? শান্তিতে বসো, তুমি শান্তিতে বসো। তুমি একদম পরীর মতন দেখাচ্ছ। এদিকে বাইরে সুকৃতি ভাবছে যে এত লেট কি করে হচ্ছে, এমন কি করাচ্ছে নেহা যে এত সময় লাগছে। এক তো এই বিউটি পার্লার এমন জায়গায় যেন নির্জন পড়ে আছে। নেহাকে এই পার্লারেই আসা ছিল, তারপরে আবার এত সময় লাগাচ্ছে, যেন ওরই বিয়ে। এই নেহাটাও হালকা ফুলকা মেকওভার নিয়ে বাড়ি যেত। পার্টি তো রোজ হতে থাকে, এমন কি মেকআপ করানোর আছে? ঠাকুর তো এত সুন্দর বানিয়েছে, তবুও কাঁদতে থাকে পাগলটা। সুকৃতির গলার আওয়াজ বাইরের থেকে যেতে থাকা একটা ছেলে শুনতে পায়। আরে এই ভগ্নাশেষে কে আছে? কারোর আওয়াজ শুনতে পেলাম মনে হলো। একটু দেখি তো কোনো মাতাল ঠাতাল ঢুকে পড়লো না তো আবার। ছেলেটা এদিক ওদিক দেখে পার্লারে ঢোকে তো সুকৃতিকে দেখে কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায়। আরে
তুমি কে? আর এই ভগ্নাশেষে তুমি কি করছো? আমি কেন বলি যে আমি কে? আগে তুমি বলো যে তুমি কে। আর এটা ইউনিসেক্স পার্লার না যে মুখ উঠিয়ে এসে যাচ্ছ। এটা শুধু মেয়েদের জন্য, ছেলেরা এখানে আসে না। এই শুনে ছেলেটা হাসতে শুরু করে। কি বললে তুমি? মেয়েদের জন্য বিউটি পার্লার এটা? কোন পৃথিবীর থেকে এসেছো তুমি? মদ গাঁজা খাওনি তো? আরে আমি বাইরের থেকে যাচ্ছিলাম, তোমার আওয়াজ শুনলাম, তাই ভেতরে এসে গেলাম। এইটা বিউটি পার্লার নয়, এক সময় ছিল। এইটা কবের থেকে এমনই নির্জন পড়ে আছে। মানুষ কি কোনো পাখিও এইখানে ভগ্নাশেষে আসে না। আর তুমি এইখানে মেকওভার করাতে এসেছো? এই শুনে সুকীর্তি অবাক হয়ে যায়। কি আবল তাবল বলছো? আমি এখানে আমার বান্ধবী নেহার সঙ্গে এসেছিলাম, আর এখানের এক অঞ্জলি নামের মেয়ে নেহাকে ভেতরে নিয়ে গেল মেকআপ আর ফেশিয়ালের জন্য। পাগল হয়ে গেছো নাকি? এইখানে কোনো আঞ্জলি ঠাঞ্জলি নেই। এই পার্লার মাস মাস ধরে নির্জন। লোকে এটাও বলে যে এইখানে ডাইনি আছে, কিন্তু আমি এইসবে বিশ্বাস করি না। ও মাই গড, আমি যা ভাবছি সেটা সত্যি না হোক না, এমনটা হতে পারে না। সুকীর্তি আর ছেলেটা ভিতরে ট্রিটমেন্ট রুমের দিকে দৌড়ায়। সেখানে তারা দেখে যে ডাইনি নেহাকে হ্যালোউইন মেকআপ করে দিয়ে থাকে। ও মা, ডাইনি! পালা নেহা, ওঠ ওখান থেকে। নেহা বুঝতে পারে না যে ওখানে কি হচ্ছে। দেখো আমার ট্যালেন্ট, আমার থেকে সুন্দর মেকআপ কেউ করতে পারবে না। পৃথিবীতে আমার থেকে সুন্দর কেউ নেই। ডাইনি তাদের দেখে হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায়। নেহা যখন নিজের চোখ খোলে তো নিজেকে আয়নাতে দেখে চিৎকার বেরিয়ে যায়। হে ভগবান, এটা কি করে দিল এই পার্লারের মেয়েটা আমার মুখকে, আমার চুলটাকে কি করে দিল? কই এই অঞ্জলি মেয়েটা? কই আমাকে ডাইনি বানিয়ে চলে গেল? আরে পাগল, আজ তোর মেকআপের ভূত পুরোপুরি নেমে যাবে, কারণ আজ তোর মেকআপ কোনো পার্লার গার্ল না, একটা ডাইনি করেছে। আর নিজের মুখ দেখ, তুইও কোনো ডাইনির মতনই লাগছিস। কি? আমি কি এতক্ষণ ডাইনির সঙ্গে ছিলাম? আর আমার এই চেহারা? ডাইনির দান! এই শুনে যে নেহা গত 2 ঘন্টা ধরে ডাইনির সঙ্গে ছিল আর ওর সঙ্গে কথা বলছিল, তারপরে ভয়ঙ্কর মেকআপ আর জট পাকানো চুল যেটা ডাইনি করেছে, নেহা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। আরে নেহা ওঠ, দাঁড়া তাড়াতাড়ি, বিকেল হয়ে গেছে, চল তাড়াতাড়ি বাড়ি যাওয়া হোক, আমার অনেক ভয় করছে। তখনই ছেলেটা বাইরের থেকে জলের বোতল আনে আর নেহার মুখে জল ছেটায়। নেহার জ্ঞান ফিরে আসে। তারপর নেহা নিজের মুখ স্কার্ফ দিয়ে কভার করে বাড়ি যায় আর আগের মতো নর্মাল হয়। সেই রাতে নেহা পার্টিতে না গিয়ে একলা বসে অ্যাডভেঞ্চারাস ডের ব্যাপারে ভাবতে থাকে। একবার এক সাধু বাবা গ্রামে ভিক্ষা চাইতে আসে, কিন্তু গ্রামের লোকেরা ওকে তাড়িয়ে দেয়। ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি। এই বুড়ো, কে তুই? চল ভাগ এখান থেকে, জানি না কোথা থেকে এসে যায় ভিখারি কোথাকার। বেটা, আমি ভিখারি নই, শুধু খাবার খাইয়ে দাও আমায়। শুনতে পারছিস না তুই? ভাগ এখান থেকে। আর গ্রামের লোকেরা ওকে ধাক্কা মেরে গ্রামের থেকে বাইরে বার করে দেয়। গ্রামের লোকেরা, তোমরা একটা সাধুর অপমান করেছো, এর হিসাব তোমাদের মেটাতেই হবে। তোমরা সব নিজের নিজের শেষ ডেকে নাও এখন। আর সাধু রেগে গিয়ে ওই গ্রাম থেকে একটু দূরে একটা পাহাড়ে চলে যায় আর ওইখানে গিয়ে শয়তানি যজ্ঞ করতে থাকে। ওম ভট স্বাহা,
ওম ভট স্বাহা। সাধু জেরমি মন্ত্রর উচ্চারণ শেষ করে তখনই একটা ভূত অবতার নিয়ে নেয়। অন্ধকার বজায় থাকুক আমার মালিক। শেষমেশ আমি করে দেখালাম। এখন তুই এইখানেই থাক, সময় আসলে বলবো যে কি করতে হবে। তারপর সাধু এরমি আরেকটা ভূতকে জন্ম দেয়, তারপর আবার আরো একটা ভূত, তারপর কিছুদিন পর আমি এতগুলো ভূতেদের অবতার দিয়ে দিলাম, এখন তোমাদের খারাপ সময় শুরু। এখন অবধি সাধু অনেকগুলো ভূতেদের জন্ম দিয়ে থাকে। তারপর পরের রাত, এই ভূতেরা, এখন তোমাদের কাজে আসার সময় এসে গেছে। তোমরা কি তৈরি আছো? হ্যাঁ আমার আকা, আমাদের আদেশ দিন। যাও, পাশের গ্রামে যাও আর ওইখানে আতঙ্ক ছড়িয়ে দাও। সব গ্রামের লোকেদের বাঁচা অসম্ভব করে দাও। হ্যাঁ আমার আকা, অন্ধকার বজায় থাকুক। তারপর ভূতদের দল ওই গ্রামে ঢুকে পড়ে। এখন তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। যেই গ্রামের লোকেরা ভূতেদের দলকে দেখে, ওদের তো পায়ের নিচের থেকে মাটি সরে যায়। আরে এইটা কি ভূত? ওটাও একটা নয়, দুটো নয়, তিনটেও নয়, পুরো একটা দল। আরে মরে গেলাম রে, বাঁচাও কেউ, এই ভূতেদের থেকে বাঁচাও আমাকে। চেঁচাতে চেঁচাতে ওই লোকটা পালাতে থাকে। ভূতেরা গ্রামের আতঙ্ক ছড়িয়ে দেয় আর সব তছনছ করতে থাকে। তখনই ওদের মধ্যে থেকে একটা ভূত একটা লোককে ধরে নেয়। আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। হাতে আসা শিকার ছেড়ে দি, সেটা কিভাবে? একটু স্বাদ তো নিতে দে মানুষের রক্ত। তারপর ভূত ওই লোকটাকে মেরে ওর পা খেতে থাকে। ওইখানে আরেকটা ভূত অন্য গ্রামের লোককে ধরে নেয় আর ও একটা হাত কাঁচা চিবোতে থাকে। কিছুক্ষণে এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে যে ভূতেদের দল গ্রামে আক্রমণ করেছে। প্রধান মশাই, বাঁচিয়ে নিন আমাদের, না হলে এই নরভক্ষী ভূত পুরো গ্রামকে শেষ করে ফেলবে। কিন্তু বুঝতে পারছি না হঠাৎ এতগুলো ভূত কোথা থেকে এসে গেল। ওইসব আমরা জানি না, কিছুভাবেই হোক আমাদের বাঁচান। এই গ্রামের ভালো দেখা আপনার কর্তব্য। প্রধান আশ্চর্য হয়ে যায় যে এখন করবে তো করবেটা কি। তখনই ওই হাত কাটা গ্রামের লোকটা কিছুভাবে প্রাণ বাঁচিয়ে প্রধানের কাছে পৌঁছে যায়। আরে এইটা কি হলো? এত রক্ত পড়ছে আর তোমার হাত। আরে এই নরভক্ষী ভূতের কেরামতি, আমার একটা হাত কাঁচা চিবিয়ে ফেললো। ওই ভূত লোকেদের শুকে শুকে ধরে ফেলছে। আহ আহ। তখনই প্রধানের বাঁচার একটাই উপায় মনে পড়ে। একটা উপায় আছে এই ভূতেদের থেকে নিজেকে বাঁচানোর। এক্ষুনি কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে আর এই ভূতেদের শক্তি কম হতে থাকবে, কিন্তু সকাল হওয়া অবধি আমরা আটকাতে পারবো। তো বলুন না প্রধান মশাই, দেরিটা আবার কিসের? শোনো, তোমরা সবাই নিজের শরীরে চন্দন লাগিয়ে নাও, যাতে ওদের মানুষের গন্ধ পাওয়া বন্ধ হয়ে যাবে। তারপরে ওরা তোমাদের শুকে শুকে ছেড়ে দেবে, কারণ মানুষদের ওরা গন্ধ শুকেই চিনতে পারছে। তারপর সব গ্রামের লোকেরা ওইটাই করে। আর অন্যদিকে ভূতেদের দল কিছুক্ষণের মধ্যে অর্ধেক গ্রামকে শ্মশান ঘাট বানিয়ে দিয়ে থাকে। কত ভালো রক্ত হয় মানুষদের, মজা এসে গেল। খাও খাও, আক্রমণ করো বন্ধুরা। তখনই একটা গ্রামের লোক চন্দন মেখে ভয় পেতে পেতে ভূতেদের সামনের থেকে বেরোয়, কিন্তু ভূত ওদের শুকে ছেড়ে দেয় আর আগে এগিয়ে যায়। আরে বাহ, প্রধান মশাইয়ের উপায় তো কাজ করলো।
আমার মধ্যে থেকে মানুষের গন্ধ এলোই না, এই জন্যে ওরা আমাকে খায়নি। ভূতদের মুখে আর শরীরে রক্তই রক্ত লেগে থাকে, আর ওইখানে গ্রামে কাটা দেহ ছড়িয়ে থাকে। তখন সকাল হয়ে যায় আর ভূতেরা কমজোর অনুভব করতে থাকে আর নিজের আক্কার কাছে পালাতে থাকে। ওরে দেখো দেখো, এই ভূত তো পাহাড়ের দিকে পালাচ্ছে। আচ্ছা, তো ভূতেদের রহস্য এখন পাহাড়েই খুলবে। চলো ভাইয়েরা, ওইখানে গিয়ে দেখা যাক আসল ব্যাপারটা কি। চলো। তারপর বেঁচে থাকা গ্রামবাসীরা প্রধানের সঙ্গে চুপচাপ পিছু করতে করতে পাহাড়ের দিকে পৌঁছে যায়। আরে এইটা তো সেই সাধুটা, আরে ভূতেরা ওর সামনে মাথা নত করে আছে। এখন সব ব্যাপার পরিষ্কার হয়ে গিয়ে থাকে। এই বুড়োটাকে মজা দেখাতেই হবে, এ আমাদের গ্রাম নষ্ট করে দিয়েছে। তারপর ওই লোকেরা চুপচাপ আবার গ্রামে ফেরত চলে আসে। গ্রাম একদম লাল মাটির হয়ে গিয়ে থাকে, জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকে, কাটা ছিঁড়া মাংস পড়ে থাকে। তারপর রাত হতেই ভূতেদের দল আবার গ্রামে আক্রমণ করতে আসে, কিন্তু এইবার সব গ্রামের লোকেরা আগের থেকেই শরীরে চন্দন লাগিয়ে বসে থাকে। কোথায় মরে গেলে আজ সবাই? কাল এতগুলো শিকার করলাম আর আজকে একটাও নাই, কিভাবে? রক্ত চাই আমাদের, রক্ত। পুরো রাত কেটে গেল, আমি না মাংস পেলাম না রক্ত। রাত ভোর খিদেতে রেগে ভূত গর্জন করতে করতে ওই সাধুর কাছে ফেরত চলে যায়। কি রে ভূতেরা, আজ কতজনের রক্ত খেয়ে এসেছো? এইটা কোথায় পাঠিয়ে দিয়েছিলিস আমাদের? পুরো গ্রাম নিস্তব্ধ ছিল, একটাও মানুষ ছিল না। কেন রে মূর্খ ভূতেরা, সারা রাতে তোমরা একটাও গ্রামের লোকেদের মারতে পারলে না? জোরে আওয়াজ করিস না, এমনিতেও রাত ভোরের খিদেতে আছি, আমাদের মাংস আর রক্ত চাই। আমি কোথা থেকে রক্ত আনবো? আমি তোমাদের জন্ম দিয়েছি যাতে তোমরা ভূতেরা আমার অপমানের প্রতিশোধ নিতে পারো, ওই গ্রামের লোকেদের থেকে এক এককে মারতে পারো। আর তোমরা মুখ উঠিয়ে ফেরত এসে গেলে, তোমরা ভূত নয়, ভূতেদের নামে একটা কলঙ্ক। সব কটা ভূতেদের রাগ এসে যায়। এই বুড়ো, তোর এত সাহস যে তুই আমাদের কলঙ্ক বলবি? তোকে এক্ষুনি দেখাচ্ছি ভূত কি হয়। তারপর রাগে বোম হয়ে খিদের চোটে সাধুর উপরে আক্রমণ করে দেয় আর ওর শরীরটাকে কেটে ফেলে। কেউ ওর পা চিবোয়, কেউ হাত, তো কেউ বাকি মাংস। সাধুর শেষ হতেই ওর থেকে অবতার নেওয়া ভূতও জ্বলতে শুরু করে যায়। আরে এ কি? না, এরম হতে পারে না, বাঁচাও 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 বাঁচাও। আর কিছুক্ষণের মধ্যে সব ভূত ওইখানে জ্বলে ছাই হয়ে যায়। এসব দৃশ্য গ্রামের লোকেরা প্রধানের সাথে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। দেখলে, যে খারাপকে জন্ম দেয় ওর খারাপ ওকেই খেয়ে ফেলে, আর খারাপের শেষ তো নিশ্চিতই থাকে। তারপর প্রধান আর গ্রামের লোকেরাও ফেরত আবার গ্রামে চলে আসে।